প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতনে। দর্শক, সেপ্টেম্বর মাস জুড়ে সারা বিশ্বে পালিত হয় প্রোস্টেট ক্যান্সারের সচেতনতার মাস। বাংলাদেশের ব্যতিক্রম নয়, আমরা এই সময় এই মাসে উদযাপিত করি এই প্রোস্টেট ক্যান্সার নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম। আজকে তারই একটি অংশ হিসাবে আমরা আমাদের আলোচনা করতে যাচ্ছি এই প্রোস্টেট ক্যান্সার নিয়ে। প্রোস্টেট ক্যান্সার, যাকে বলা হয় নীরব ঘাতক, এই নীরব ঘাতকটি আসলে কি, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং কথা বলতে আমাদের সাথে আছেন দুজন প্রখ্যাত চিকিৎসক। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আজফর উদ্দিন শেখ, বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন খান, সহকারী অধ্যাপক, অঙ্কোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। চলে যাচ্ছি অধ্যাপক ডাক্তার আজফর উদ্দিন শেখ, আপনার কাছে। প্রোস্টেট ক্যান্সার নিয়ে যখন আমরা কথা বলি, সাধারণত ক্যান্সার যখন আমরা বলি সবাই একটু ভয় পেয়ে যায়। বাংলাদেশে আসলে এই প্রোস্টেট ক্যান্সার নিয়ে ভয় পাওয়াটা কতটুকু যৌক্তিক, সেই ব্যাপারটি একটু জানতে চাই। প্রথমত ক্যান্সার নিয়ে ভয় পাওয়ারই কথা, কারণ ক্যান্সার একটা খারাপ অসুখ। কিন্তু প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে একটু আলাদা আছে। তার কারণ প্রস্টেট ক্যান্সারটা খুব স্লোলি, আস্তে আস্তে বাড়ে। কিন্তু খারাপ দিক হচ্ছে যে এই ক্যান্সারের অনেক ক্ষেত্রেই কোনো লক্ষণ থাকে না, কোনো সিমটম থাকে না। যখন সিমটম তৈরি হয় তখন ক্যান্সার অলরেডি অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায়। সেজন্যই প্রস্টেট ক্যান্সারের ব্যাপারে সচেতনতা তৈরি করা, যাতে রোগের সিমটম তৈরির আগে আমরা অসুখটাকে ধরতে পারি এবং এটা পুরাপুরি সেক্ষেত্রে নিরাময় করা যায়। বাংলাদেশ প্রেক্ষাপটে পৃথিবীর অনেক দেশের মতো আমরাও এই মাসটিকে প্রস্টেট ক্যান্সার সচেতনতার মাস হিসাবে পালন করি। আমাদের অ্যাসোসিয়েট আছে, তারা বিভিন্ন হসপিটালে প্রস্টেট ক্যান্সারের জন্য স্ক্রিনিং করে, স্পেশাল ছাড় থাকে এবং রুগীদের আমরা উদ্বুদ্ধ করি। আমরা বিভিন্ন জায়গায় লিফলেট, তারপরে টিভিতে এগুলোর প্রচার করি, যাতে মানুষ স্ক্রিনিংয়ের জন্য প্রস্টেট ক্যান্সার যাতে তাড়াতাড়ি ধরা যায়, আর্লি স্টেজে ধরা যায়, স্ক্রিনিংটা করে যাতে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি, সেই জন্য আমরা ভূমিকা পালন করে থাকি। ধন্যবাদ। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে একটু জানতে চাই, প্রোস্টেট এই একটি অবশ্যই একটি অঙ্গ, এই অঙ্গটি নিয়ে একটু যদি আমাদের দর্শকদেরকে বলেন যে এটি কিভাবে কাজ করছে। প্রোস্টেট গ্ল্যান্ড এটা সাধারণত একমাত্র পুরুষদেরই থাকে, এটা কিন্তু মহিলাদের থাকে না। তবে যারা ট্রান্সজেন্ডার উমেন তাদের থাকতে পারে, এবং উভয়ের ক্ষেত্রেই প্রোস্টেট গ্ল্যান্ড যদি থাকে তাদের কিন্তু প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। প্রোস্টেট ক্যান্সার হলো ইউরিনারি ব্লাডার, মূত্রথলির নিচের একটি অংশে পুরুষদের এই গ্ল্যান্ডটা থাকে, এবং এই গ্ল্যান্ডের কিছু অংশ হলো যে কিছু ফ্লুইড তৈরি করে, আর ইজাকুলেশনের সময় বা স্পার্মের ভলিউম বৃদ্ধিতে হেল্প করে, এবং এটা বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য অঙ্গ যেরকম বাড়তে থাকে এই গ্ল্যান্ডটাও আসলে বাড়তে থাকে। তো এই প্রোস্টেট থেকে প্রোস্টেট ক্যান্সার হওয়ার রিস্কটা বেড়ে যায় 50 বছরের পর থেকে। 50-এর আগে খুবই কম হয়, 50-এর পর থেকে এটি বয়সের বৃদ্ধির সাথে সাথে প্রোস্টেট ক্যান্সারের রিস্কও বাড়ে। স্যার যেমনটি বলছিলেন যে এটি আসলে অনেক সময়ই হতে পারে কোনো রকম লক্ষণ ছাড়া, যে কারণে এটা শুরুতে আসলে রোগ নির্ণয় করা একটু কঠিন হয়ে পড়ে। আর আমাদের দেশের মানুষ তো আসলে স্বাস্থ্য সচেতন খুব একটা লক্ষ্য করা যায় না। এরা প্রায় বলতে গেলে ম্যাক্সিমাম ডিজিজের ক্ষেত্রেই আমাদের দেশের মানুষ স্ক্রিনিংয়ের আন্ডারে আসলে আসে না, যে কারণে শুরুতে এই রোগটি ধরা পড়ে না, এবং যখন লক্ষণ দেখা দেয় তখন তারা ডাক্তারের কাছে আসেন এবং সেই সময় রোগটি নির্ণয় হয়। সেই সময় হয়তো দেখা যায় যে অ্যাডভান্স স্টেজে চলে এসছে, যে সময় একটু কঠিন হয়ে পড়ে কিউর করা রোগীদের। আচ্ছা, প্রোস্টেট ক্যান্সার হচ্ছে, কিন্তু সাধারণত হচ্ছে এটি 50-এর পরে, কোনো রকম লক্ষণ কি দেখা যায় যে এটি হলেই প্রোস্টেট ক্যান্সার হতে পারে, এরকম একটি ঝুঁকিপূর্ণ অবস্থা? হ্যাঁ, কতগুলো লক্ষণ তো অবশ্যই থাকে। তার ভিতরে পুরুষের যে প্রস্টেট গ্ল্যান্ডটা, এটা কিন্তু ন্যাচারালি স্বাভাবিকভাবেই 50-এর পর থেকে বড় হতে থাকে, কিন্তু সব
প্রস্টেট বড় হলেই যে ক্যান্সার তা না। পুরুষের অধিকাংশ 60-70% মেইলের প্রস্টেট বড় হয়, যেটাকে আমরা বলি বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। এই জন্য প্রস্রাবের সমস্যা হয়। প্রস্টেট ক্যান্সার বড় হলেও প্রস্রাবের সমস্যা হয়। দুটোকে সিমটম দিয়ে ডিফারেন্সিয়েট করা কঠিন। সাধারণত যে সিমটমগুলো হয় সেগুলো হচ্ছে বারবার পেশাব করা, পেশাব ধরে রাখতে অসুবিধা হওয়া, পেশাব করতে অসুবিধা হওয়া, করার পরে মনে হচ্ছে কিছুটা থেকে যাচ্ছে পেশাব। প্রস্টেট ক্যান্সারের আরও কতগুলো লক্ষণ আছে, যে প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে মাঝে মাঝে। তাছাড়া এটা প্রস্টেট ক্যান্সার খুব সহজেই অ্যাডভান্স স্টেজে গেলে বোনের ভিতরে মানে হাড়ের ভিতরে ছড়ায়, স্পেশালি মেরুদণ্ডের হাড়ে। আমাদের দেশে যেহেতু এগুলোর স্ক্রিনিং নেয়, অনেকেই লেট স্টেজে আসে। প্রথমে এসে তারা বলে যে বয়স্ক মানুষ, আমাদের ব্যাক পেন হচ্ছে বা মেরুদণ্ডের হাড়ের ব্যথা হচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা তখন টেস্ট করে দেখি যে তার প্রস্টেট ক্যান্সার আছে। এটা একটা প্রেজেন্টেশন প্রস্টেট ক্যান্সারের। আচ্ছা, তো এই ব্যাপারটিও জানতে চাই ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে। প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিং পদ্ধতি, অনেক ক্যান্সারই আছে যাদের স্ক্রিনিং পদ্ধতি আছে, তো প্রস্টেটের ক্ষেত্রে কি এরকম কিছু আছে কিনা? হ্যাঁ, আমরা সাধারণত বয়সকে বিবেচনায় রাখি। যখন আমাদের কাছে একজন রুগী আসেন, রুগীর কাছে আমরা সাধারণত জিজ্ঞেস করি যে তার কি অসুবিধা বোধ করছেন উনি, বা কি লক্ষণ দেখা দিচ্ছে, এবং তার সাথে আমরা কিছু হিস্ট্রি জেনে নেই যে ওনার ফ্যামিলিতে কোনো প্রোস্টেট ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সারের পেশেন্ট আছে কিনা। জি। এবং লক্ষণ অনুযায়ী আমরা আসলে সেই লাইনে ফিজিক্যাল এক্সামিনেশন করে থাকি এবং প্রয়োজন বোধে আমরা ইনভেস্টিগেশনও করিয়ে থাকি। তো প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত আমরা PSA ব্লাড টেস্টের মাধ্যমে এটা দিয়ে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বলা হয়। যতগুলো ক্যান্সার মার্কার আছে বডিতে, একমাত্র এটাই আসলে স্পেসিফিক প্রোস্টেটের জন্য। তো এটা দিয়েই সাধারণত আমরা দেখে থাকি যে এই মার্কারটা বাড়ছে কিনা। আচ্ছা, এই মার্কার বাড়লে একটা সম্ভাবনা থাকে, তবে বিষয়টা এমন না যে মার্কার না বাড়লে ক্যান্সার হবে না, সেটাও হতে পারে। সেটা নির্ভর করে ওনার আসলে কী ধরনের লক্ষণ দেখা দিচ্ছে সেটাও আমরা বিবেচনায় রাখি। তো ইউজুয়ালি আমরা এই PSA ব্লাড টেস্টটা করে থাকি এবং একটা আলট্রাসোনোগ্রাম করলেই দেখা যায় যে এটার ভিতরের প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজটা চলে আসে। আর ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতরে আছে যে আমরা DRE করে থাকি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। সেখানে যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে থাকে, এটা হাতে আমরা অনুভব করতে পারি এবং ওটার যে কনসিস্টেন্সি আছে সেটা দেখে অনুমান করা যায় যে এটা ম্যালিগনেন্ট বা বেনাইন কোন ধরনের হতে পারে। এবং সেই যে থিঙ্কিংটা আমাদের হয় তখন এক্সামিনেশনের পরে, সেই অনুযায়ী আমরা আরও কিছু ইনভেস্টিগেশন করে থাকি, যেটা দিয়ে নির্ণয় হয়ে যায় যে প্রোস্টেট ক্যান্সার আছে কিনা। তবে স্ক্রিনিংয়ের জন্য PSA এবং একটা আলট্রাসোনোগ্রামই যথেষ্ট। আচ্ছা, তার মানে তো খুব সহজেই এই ক্যান্সারটি শনাক্ত করা সম্ভব। তো যদি এই দুইটি পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে না, তার ঝুঁকির মধ্যে আছে বা পরীক্ষাগুলো পজিটিভ হয়ে গেল, তখন কি অন্য কোনো পরীক্ষা করতে হতে পারে? হ্যাঁ, আমরা যখন বায়োপসি দিয়ে কনফার্ম হয়ে যাই যে প্রোস্টেট ক্যান্সার হয়ে গেছে, তখন আমরা ওনার স্টেজিং করে থাকি যে রোগটা লোকালাইজড অথবা কোনো মেটাস্টেসিস আছে কিনা। মেটাস্টেসিসের কিছু সাইট থাকে যে কোথায় কোথায় হতে পারে। তো প্রোস্টেট গ্ল্যান্ড থেকে ইউজুয়ালি মেটাস্টেসিস হয় বোনসে, এ কারণে আমরা বোন স্ক্যান করিয়ে থাকি। এটা আমাদের দেশে এখন অ্যাভেলেবল, বোন স্ক্যান করিয়ে থাকি। তারপরে চেস্টে মেটাস্টেসিস হতে পারে, চেস্ট সিটি স্ক্যান করিয়ে থাকি। রুটিন যে ইনভেস্টিগেশনগুলো হয় সেটা হলো চেস্ট সিটি স্ক্যান, অ্যাবডোমেন সিটি স্ক্যান ইনক্লুডিং পেলভিস, এটা সহ করিয়ে থাকি। এখানে অর্গানিক কোনো মেটাস্টেসিস হলে বোঝা যাবে। আর বোন স্ক্যান করিয়ে থাকি, যেহেতু এটা সাধারণত বোনসে মেটাস্টেসিস হয়ে থাকে। ডায়াগনোসিস এবং মেটাস্টেটিক ওয়ার্কআপ দুটো হয়ে গেলে দেন আমরা চিকিৎসার দিকে অগ্রসর হই। ধন্যবাদ। ডক্টর আজিফার উদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে প্রোস্টেট বড় হয়ে গেলে যে বিভিন্ন ধরনের উপসর্গ হয় যেগুলো অনেকটা ক্যান্সারের মতোই লক্ষণ প্রকাশিত হয়। তো অনেকেই আছে যে বিশেষ করে যারা একটু বয়সোর্ধ্ব, তাদের 50 ঊর্ধ্ব যারা আছে, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রোস্টেট বড় হয়ে যাওয়ার রোগ আমরা প্রায়ই দেখি। তো তাদের ক্ষেত্রে কি ঝুঁকিটা রয়েছে যে তাদের কখনো কখনো প্রোস্টেট ক্যান্সার হতে পারে? হ্যাঁ, প্রোস্টেট ক্যান্সার তো 50-এর পরেই হয়, স্পেশালি 65 বা 65 বছর বয়সের পরে হয়। তো
আমরা যেটা করি স্পেসিফিক্যালি কতগুলো গাইডলাইন আছে, যেমন যদি কারো প্রস্টেটের স্ক্রিনিং করতে হয়, প্রথমে স্ক্রিনিং কথাটা আসে। স্ক্রিনিং করতে হলে দুইটা, রেকটাল এক্সামিনেশন বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন ডিআরই মানে ফিজিক্যাল এক্সামিনেশন, এবং পিএসএ। ইদানিংকালে আরেকটা স্ক্রিনিং অ্যাড হয়েছে, সেটাকে বলে এমপিএমআরআই মানে মাল্টি প্যারামেট্রিক এমআরআই। এটা দিয়ে একটা স্কোরিং করা হয়, এটা দিয়ে আমরা অনেক সময় বুঝতে পারি। সেটা একটা স্ক্রিনিং গেল। এখন ফিজিক্যাল এক্সামিনেশন স্ক্রিনিং করার পরে যদি আমাদের কাছে পিএসএ যদি বেশি থাকে, রেকটাল এক্সামিনেশনে যদি কোনো নডিউল পাওয়া যায়, অথবা এমআরআই মাল্টিপ্যারামেট্রিক এমআরআই একটা স্কোরিং আছে, ওটাকে পাইর্যাড স্কোর বলে, যদি 3 বা 4 হয়, নেক্সট স্টেপ হচ্ছে প্রস্টেট বায়োপসি করা। সো প্রস্টেট বায়োপসি সাধারণত আমরা আলট্রাসাউন্ড গাইডেড ট্রান্সরেকটাল মানে মলদার দিয়ে আলট্রাসাউন্ডের সাহায্যে কতগুলো টিস্যু এনে মাইক্রোস্কোপে দেখা হয় প্রস্টেট ক্যান্সার আছে কিনা। প্রস্টেট ক্যান্সার যখন কনফার্ম হয় তখন আসে যে স্টেজিং, কি স্টেজিংয়ে আছে। যেমন উনি বলছিলেন মানুষের যে আমরা তখন বোন স্ক্যান করব, আমরা তখন একটা পেলভিসের সিটি স্ক্যান করব যে এটা প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যে আছে না সারাউন্ডিং এরিয়ায় ছড়িয়ে পড়েছে। তারপরে এই স্টেজিংগুলো হয়, তারপরে ট্রিটমেন্টের অপশন আসবে যে আমি এখন কি ট্রিটমেন্ট দেবো প্রস্টেট ক্যান্সারের। তো আমি জানতে চাচ্ছিলাম যে এই যে প্রোস্টেট ক্যান্সার হচ্ছে, তো এই প্রোস্টেট ক্যান্সার কি কখনো এই বিনাইন যে হাইপারপ্লাসিয়া হচ্ছে ওখান থেকে টার্ন নিতে পারে কিনা? এটা একটি খুবই সুন্দর কোশ্চেন করেছেন, কারণ রোগীরা প্রায় এসে এই কথাটা বলে যে আমার যে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে এটাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমি বলবো না, 100% না। বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া একটা জিনিস, ক্যান্সার আর একটা জিনিস, সম্পূর্ণ আলাদা। সো বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া থেকে যে ক্যান্সারে টার্ন নেবে তা না, ওটা একটি নর্মাল এজিং প্রসেস। যত বয়স হয় পুরুষরা প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়, সিমটম প্রস্রাবের সিমটমগুলো বাড়তে থাকে, কিন্তু ক্যান্সার ঠিক ওইভাবে হয় না। আমি আরেকটা, ক্যান্সার হয় ক্যান্সারের নিজের গতিতে। ক্যান্সারের জন্য আরও দু একটা কোশ্চেন যেমন ডক্টর মামুন বলছিলেন, তখন আমি অ্যাড করতে চাই যে ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট এখন, যে যাদের ফ্যামিলিতে প্রস্টেট ক্যান্সার আছে, স্পেশালি যদি ভাইয়ের থাকে বাবার থাকে, দেখা যায় যে তার প্রস্টেট ক্যান্সার আগে হয়, আর্লি স্টেজে হয়, 40-50-এর মধ্যেই হচ্ছে। আচ্ছা, সেই জন্য একটা স্ক্রিনিং, জেনেটিক স্ক্রিনিং এসছে, সেটাকে জিন স্ক্রিনিং, BRCA1-2। এগুলো কিন্তু আবার ব্রেস্ট ক্যান্সারের সাথে রিলেশন আছে। যে ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার আছে তাদের প্রস্টেট ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার কিন্তু ভাই বোনের, একজন যদি ভাইয়ের প্রস্টেট ক্যান্সার থাকে আমরা বলবো যে তাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার আছে কিনা স্ক্রিন করতে হবে BRCA এর মাধ্যমে। আমরা রিসেন্টলি শুরু করেছি, এগুলো দেখেছি যে অনেক ফ্যামিলিতে যাদের প্রস্টেট ক্যান্সার আছে অনেকেরই কিন্তু ব্রেস্ট ক্যান্সার আছে, কারণ তাদের ফ্যামিলিতে ওই সেম জিন BRCA1-2 যেটা কিনা প্রস্টেট ক্যান্সারে চেঞ্জ হয়, ব্রেস্ট ক্যান্সারেও চেঞ্জ হয়। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো এখন আসছে যে আর্লি স্টেজে ক্যান্সার ধরার জন্য এগুলো একটা স্পেশাল টুল। জি, তার মানে বংশগতভাবে ক্যান্সারের যদি থাকে তাহলে এদের ঝুঁকিটা একটু বেশি হতে পারে। তো ডক্টর আব্দুল মামুন, আপনার কাছে জানতে চাই, আপনি বিভিন্ন ধরনের ক্যান্সার নিয়ে কাজ করছেন, বাংলাদেশে এই প্রোস্টেট ক্যান্সারের রোগী আসলে কেমন? সেটা কি খুব বেশি ভয় পাওয়ার মতো? বাংলাদেশের আসলে ক্যান্সার যে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান সেটা আসলে সম্পূর্ণ না, অসম্পূর্ণ আমাদের, কারণ পুরো দেশে যে ক্যান্সার রেজিস্ট্রি যে সিস্টেম সেটা আসলে ওয়েল ডেভেলপড না। তবে এখন ক্যান্সার অকারেন্স এবং ডেথ এটা প্রায় সেকেন্ড লিডিং কজে চলে আসতেছে, এবং সব ক্যান্সার যদি আমরা এক জায়গায় করি কিছুদিনের মধ্যে দেখা যাবে যে ক্যান্সার হবে ফার্স্ট লিডিং কজ অফ ডেথ। জি, এটা সবচেয়ে বেশি হবে। আর প্রোস্টেট ক্যান্সার এখন সেকেন্ড লিডিং কজে আছে। ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি তাহলে প্রায় 1.2 মিলিয়ন পেশেন্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারের পেশেন্ট হয় প্রতি বছর। আচ্ছা, 1.2 মিলিয়ন, এবং এখানে ডেথ রেট থাকে প্রায় 3.5 লাখ, এবং সার্ভাইভাল রেট কিন্তু বেশ ভালো। প্রোস্টেট ক্যান্সার হওয়া মানে এই না যে প্রোস্টেট এটা 2 মাস 3 মাস বা 3 বছরের মধ্যে মারা যাবে, বিষয়টা এমন না। প্রোস্টেট ক্যান্সারের পেশেন্ট অনেক বছর আসলে জীবিত থাকতে পারেন। এটা নির্ভর করে ওনার পারফরমেন্স স্ট্যাটাস, শক্তি সামর্থ্যের উপরে, অন্যান্য কোমরবিডিটিস, অন্যান্য যে ডিজিজগুলো সাধারণত থাকে ওল্ড এজে, প্রেশার, হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, বা অন্য কোনো ডিজিজ থাকতে পারে।
সেগুলোর কারণে যদি থাকে তাহলে সার্ভাইভাল রেটটা একটু কমে যায়। আর যদি শুধুমাত্র প্রোস্টেট ক্যান্সার থাকে তাহলে তাকে অনেক বছর বাঁচিয়ে রাখা সম্ভব, সঠিক চিকিৎসা যদি উনি নিয়ে থাকেন এবং ডাক্তারের পরামর্শ মতো যদি উনি চলেন। ঠিক আছে, আমরা এ নিয়ে আরো কথা বলবো। আরোগ্য নিকেতনে এখন সময় হয়েছে একটা ছোট বিরতির। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আমরা আজকে কথা বলছি প্রোস্টেট ক্যান্সার একটি নীরব ঘাতক এই বিষয় নিয়ে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে এই প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আসলে বাংলাদেশের অবস্থাটি কি, তো সেই বিষয়টি একটু জানতে চাই ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে। হ্যাঁ, বাংলাদেশে এটা এখনও সেকেন্ড পজিশন আসলে আসতে পারে নাই প্রোস্টেট ক্যান্সার, তবে যে হারে বাড়তেছে এটা সেকেন্ড পজিশনে চলে আসবে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের মতোই। কারণ ওল্ড এইজে যেহেতু প্রোস্টেট ক্যান্সারটি হয়ে থাকে, তো অনেক ক্ষেত্রেই কিন্তু এরা অনেক লেটে ডাক্তারের কাছে প্রেজেন্ট করে এবং অনেক জায়গায় অবহেলিতও থাকে। বয়স বেশি হইবার কারণে যত বয়স বাড়তে থাকে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক কিন্তু তত বাড়তে থাকে। এবং আমরা যদি একটা গড় বয়স হিসাব করি তাহলে এটা ৬৭ বছর হয়, 67 ইয়ার্স গড় বয়স। এবং যত বাড়তে থাকবে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক তত বাড়তে থাকবে। শেষ বয়সে যেহেতু ইনকাম সোর্স থাকে না, সে কারণে আমাদের দেশের মানুষের ইনকামের সাথে এবং ক্যান্সার পেশেন্টের চিকিৎসার আসলে অনেক তফাৎ আছে। কারণ ক্যান্সারের চিকিৎসা, সব ক্যান্সার চিকিৎসাই কিন্তু ব্যয়বহুল এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসাও ওল্ড এজে হওয়ার কারণে অনেক ক্ষেত্রে অবহেলিত হয়। সবগুলো কেস কিন্তু ডক্টর পর্যন্ত আসলে প্রেজেন্ট করেও না, এবং যারা করে অনেকেরই অ্যাডভান্স স্টেজে এসে করে থাকেন এবং যে সিকোয়েন্সিয়াল যে ট্রিটমেন্টগুলো অনেক লেন্দি প্রসেস, অনেক দিন ধরে চিকিৎসা নিতে হয়। সে কারণে আসলে অনেক পেশেন্ট যারা প্রথম দিকে হয়তো ডক্টরের কাছে প্রেজেন্ট করে, শেষে গিয়ে দেখা যায় যে এই ফলো আপ থেকে ড্রপ আউট হয়ে যায়। যে কারণে আমরা আসলে সিরিয়াসলি যে স্ট্যাটিস্টিক্সটা সেটা আসলে এখনও আমরা বলতে পারি না আমাদের দেশের প্রেক্ষাপটে। কিন্তু যদি রোগীরা আসে সাধারণত একটু খারাপ অবস্থায় আসে, এরকম বোধ হয় চিত্রটি। ডক্টর আজহারউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে প্রোস্টেট ক্যান্সারে যারা আসলো, এই যে অন্যান্য যত ধরনের রোগগুলো রয়েছে, এই মূত্রথলি, যেটা আমরা কিডনির কথা বলি বা মূত্রথলির কথা বলি বা মূত্রনালীর কথা বলি, সেগুলোর সাথে যদি আমরা একে পার্থক্য করতে চাই তাহলে কিভাবে করতে হবে? সেটি কি কোনোভাবে লক্ষণ দিয়ে পার্থক্য করা যায়, নাকি সব ক্ষেত্রে এই ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করা উচিত? সুন্দর প্রশ্ন। আমি ডক্টর মামুনের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই যে বাংলাদেশে কোনো ক্যান্সারের ডেফিনিট রেজিস্ট্রি তৈরি হয় নাই। সো ক্যান্সার কোনটা কত পার্সেন্ট এখনও সবগুলো আসে নাই। তবে প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ডেভেলপ কান্ট্রিতে যেগুলো করা হয় সাধারণত ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, যেটা রেকটাল এক্সামিনেশন বলি আমরা, এবং পিএসএ, এটা দিয়ে করা হয়। এবং এটা করার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়ে। আমাদের দেশে যেহেতু এরকম কোনো বাধ্যবাধকতা নাই, সেই জন্য আমরা এই আর্লি স্টেজে ক্যান্সারগুলোকে ধরতে পারি না। তারপরে আমাদের বাংলাদেশ ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের যারা আছে, আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, যারা আমরা প্র্যাকটিস করি ইউরোলজিস্ট, 50-এর পরে যেসব মেলরা আমাদের কাছে ইউরিনারি সিমটম নিয়ে আসে তাদেরকে ইউজুয়ালি আমরা একটা প্রস্টেট ক্যান্সারের মার্কার পিএসএ করতে দিই। পিএসএ বেশি হওয়া মানেই কিন্তু প্রস্টেট ক্যান্সার না, এটা কিন্তু আমি যোগ করতে চাই। কারণ আরও অনেক অসুখে, যেমন প্রস্টেটে ইনফ্লামেশন, প্রস্টেটাইটিসেও পিএসএ বাড়ে। ইভেন একটা ক্যাথেটার দিলে বা প্রস্টেটের রেকটাল এক্সামিনেশন করলেও পিএসএ বাড়তে পারে। সো যাদের পিএসএ বেড়ে গেছে তারা ভয় পাবেন না যে ক্যান্সার হয়ে গেছে, অনেক কারণেই কিন্তু পিএসএ বাড়তে পারে। তো পিএসএ একটা মার্কার, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে প্রস্টেট ক্যান্সার। আর অন্য সিমটম থেকে ডিজিজ আপনি যেটা বলছেন যে কীভাবে ডিফারেন্সিয়েট করব, সেটার উপায় আছে যে আমাকে স্ক্রিনিং টেস্ট করতে হয় প্রথমত। এমনি সিমটম সবই একই থাকে, যেমন বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া না প্রস্টেট ক্যান্সার, এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমি পিএসএ করব, এটার জন্য আমি প্রস্টেটের ভলিউম দেখব, এটার জন্য আমি এমপিএমআরআই করব। এগুলো করলে বলা যাবে যে এটা বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া না প্রস্টেট ক্যান্সার। এখন এই প্রস্টেট ক্যান্সার যদি পেশাবের থলি ইনভলভ করে তাহলে কিন্তু অন্যরকম সিমটম হবে। পেশাবের নালী কমনলি ইনভলভ করবে অ্যাডভান্স স্টেজে, সেক্ষেত্রে ওটা ব্লক করে দেবে।
কিডনি থেকে পেশাব আসতে পারবে না, কিডনিটা ফুলে যাবে, হাইড্রোনেফ্রোসিস যেটাকে আমরা বলি, তারপরে রেনাল ফেলিওরে চলে যাবে। এরম রোগী আমাদের কাছে আসে যারা প্রস্টেট ক্যান্সার থেকে রেনাল ফেলিওর নিয়ে এসছে রেনাল ফেলিওর নিয়ে ইনভেস্টিগেট করে দেখা গেল যে তার প্রস্টেট ক্যান্সার আছে। এগুলো খুবই অ্যাডভান্স স্টেজের, তো এইরকম সিমটম নিয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশনে সাধারণত হেল্প নিতে হয়। প্রোস্টেট ক্যান্সার যেটাই বলি, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে বড় যেই কথাটা থাকে যে চিকিৎসা কখন শুরু করতে হবে এবং কিভাবে করতে হবে, সেই বিষয়টি জানতে চাই ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ। স্যার যেটা বলছিলেন যে লক্ষণ, আমি ওখান থেকে একটু আসছি ম্যানেজমেন্টের ভিতরে, যে একটা হলো অ্যাসিমটোমেটিক, কোনো লক্ষণই থাকবে না ক্যান্সার হলে, আবার প্রস্রাবের সাথে কিন্তু রক্ত আসতে পারে, এটা একটা লক্ষণ। রক্ত কিন্তু প্রস্রাব ছাড়াও হতে পারে, যেটা মেয়েদের যেমন কি হয় সার্ভাইকাল ক্যান্সার হয়, যেটার সহবাসের পরে কিন্তু ব্লিডিং হয়। পুরুষদের ক্ষেত্রে এরকম যদি প্রোস্টেট ক্যান্সার থাকে তাহলে কিন্তু ইজাকুলেশনের সময় ওই সিমেনের সাথে কিন্তু ব্লাড থাকতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ওইটাও যদি থাকে সেই সময়ও কিন্তু এটা সচেতন হতে হবে। যেমন পোস্ট মেনোপজাল ওমেনের ক্ষেত্রে যদি 1 ফোঁটা ব্লাড আসে তাহলে আমরা বলি মেডিকুলাসলি থরো চেক আপ করতে যে ম্যালিগন্যান্ট কোনো ডিজিজ আছে কিনা। সেম অ্যাজ মানে মেইলের ক্ষেত্রে যদি প্রস্রাবের সাথে বা এই রাস্তায় 1 ফোঁটা ব্লাডও দেখা যায় কখনো, তাহলে খুব সিরিয়াসলি এটাকে নিয়ে তারপরে থরলি ইনভেস্টিগেশন করা উচিত, সোর্সটা কি ব্লাডের। আচ্ছা, এরপরে হলো চিকিৎসা। আমাদের চিকিৎসাটা আসলে নির্ভর করে স্টেজিংয়ের উপরে। এটা ব্রড হেডিংয়ে যদি আমরা বলি যে একটা আছে সার্জারি, একটা আছে রেডিওথেরাপি, এবং যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় বা মেটাস্টেসিস হয়ে যায় তখন কিছু চিকিৎসা আছে, সেটা হলো কেমোথেরাপি। এ দুটোর মাঝখানে আবার আছে যে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি বলি, ADT, এটা কমনলি ইউজ হয়ে থাকে প্রোস্টেট ক্যান্সারে। তো যদি আমরা হেডলাইনে বলি তাহলে চিকিৎসাগুলো এরকমই, লোকালাইজড হলে সার্জারি, রেডিওথেরাপি, দেন হরমোন থেরাপি, এবং লাস্ট যখন মেটাস্টেসিস হয়ে যায়, যদি বোনসে মেটাস্টেসিস হয় তাহলে বোনসের যে হেলথ, হাড়ের স্বাস্থ্যটা নিয়েও আমাদেরকে ভাবতে হয়, হাড় যাতে ক্ষয় না যায় সেই জন্য ওটার সাপোর্টিং কিছু চিকিৎসা আছে সেগুলো দিতে হয়। এবং লাস্টলি যদি কোনো ভিসেরাল মেটাস্টেসিস হয় বা হরমোন থেরাপি কাজ না করে তখন আমরা কেমোথেরাপির কথাও চিন্তা করি। জি, ধন্যবাদ। আমরা আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এই বিষয় নিয়ে আরও কথা হবে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে কথা বলছি প্রোস্টেট ক্যান্সার নিয়ে। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে একটু জানতে চাই, সার্জারি এটা একটা বড় ভূমিকা পালন করে, তো এই বিষয় নিয়ে যদি বলেন ডক্টর আজহারউদ্দিন। ধন্যবাদ। তার আগে আমি একটু অ্যাড করতে চাই ডক্টর মামুনের সাথে, যে প্রস্টেট ক্যান্সার কিন্তু সব প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা দরকার হয় না। প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা কতগুলো গাইডলাইন করেছি, এটাকে বলে রিস্ক স্ট্র্যাটিফিকেশন, কার চিকিৎসা দেয়া লাগবে কার লাগবে না। যেমন একটা আমি উদাহরণ দিই, লো রিস্ক প্রস্টেট ক্যান্সার, তার মানে হচ্ছে যে পিএসএ মার্কারটা তার 10-এর নিচে থাকবে, তার প্রস্টেট মাইক্রোস্কোপের নিচে দেখে একটা গ্লিসন স্কোর বলা হয়, সেটা সাধারণত 6 বা তার নিচে থাকবে, এবং রেকটাল এক্সামিনেশনে যে আমরা স্টেজিং করেছি সেগুলোকে আমরা বলে থাকি যে সাধারণত এটা অর্গান কনফাইন থাকবে। তখন যদি এরকম হয় লো রিস্ক গ্রুপ, এই লো রিস্ক গ্রুপের ভিতরে একটা মানুষ যদি আমার কাছে আসে যে তার লাইফ এক্সপেক্টেন্সি 10 বছরের নিচে, মানে তার হার্ট ডিজিজ আছে, অন্যান্য সমস্যা আছে, তাকে আমি কোনো চিকিৎসাই লাগবে না প্রস্টেট ক্যান্সারে, রাইট? কিন্তু কারো যদি লাইফ ইয়াং হয়, লাইফ কোনো ডিজিজ নাই, কোমরবিড নাই, তখন আমি চিন্তা করবো তার চিকিৎসা লাগবে। সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক, যেটাকে আমরা বলি, সেটা দেখা যায় যে পিএসএ 10-এর উপরে আছে, 10-20-এর মধ্যে আছে, এবং তাদের গ্লিসন স্কোর 7 এবং তাদের প্যালপেবল নোডিউল আছে, তারা ইন্টারমিডিয়েট। অর্গান কনফাইন্ড প্রস্টেট ক্যান্সার মানে প্রস্টেটের ভিতরেই প্রস্টেট ক্যান্সার আছে, এদের চিকিৎসা হচ্ছে সার্জারি অথবা রেডিক্যাল রেডিওথেরাপি, সার্জারি অথবা রেডিক্যাল রেডিওথেরাপি, এই দুইটা। আর যারা অ্যাডভান্স হয়ে যায় তাদের জন্য আছে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি। আমরা জানি যে প্রস্টেট ক্যান্সার মেল হরমোন টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন সেন্সিটিভ, এটাকে যদি আমরা কেটে 0 করে দিই ক্যান্সারটা আর বাড়বে না। সেজন্য এটা দুইভাবে দেওয়া যায়, একটা মেডিসিনের মাধ্যমে দেওয়া যায়, একটা
ক্যাস্ট্রেশন বা অর্কিডেক্টমির মাধ্যমে যায়। আপনি সার্জারি সম্বন্ধে জানতে চাচ্ছিলেন। সার্জারিটা প্রস্টেট গ্ল্যান্ডটাকে রেডিক্যাল প্রস্টেটেক্টমি বলে, অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ড এবং ওর নিচে সারাউন্ডিং সেমিনাল ভেসিকেল আদার স্ট্রাকচার যেগুলো থাকে আমরা সব ফেলে দিই, দিয়ে ইউরিনারি ব্লাডারের সাথে ইউরিথ্রাকে লাগিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে রেডিক্যাল প্রস্টেটেক্টমি। ওপেন করা যেতে পারে, ল্যাপারোস্কোপি করা যায়। ইদানিংকালের সব থেকে পপুলার হয়েছে রোবোটিক রেডিক্যাল প্রস্টেটেক্টমি। এটার আউটকাম খুবই ভালো। আনফর্চুনেটলি আমাদের দেশে রোবট আসেনি। আমি ধারণা করছি যে আরও 6 মাসের মধ্যে চলে আসবে রোবট, আয়োজন চলছে। এবং এটা খুবই একটা ভালো সার্জারি, রোবোটিক রেডিক্যাল প্রস্টেটেক্টমি। সো এটা যদি অর্গান কনফাইন্ড প্রস্টেটে করা যায় অলমোস্ট কমপ্লিটলি কিওর হয়ে যায়। অনেক রোগী আছে যারা 20-30 বছর এই সার্জারির পরে ভালো আছে। যারা করতে পারে না তাদের ক্ষেত্রে অল্টারনেটিভ হচ্ছে রেডিক্যাল রেডিওথেরাপি। ওখানে ফোকাস রেডিওথেরাপি দেওয়া হয়, অথবা ব্র্যাকিথেরাপি, ওখানে রেডিয়াম নিডল বসিয়ে দেওয়া হয়, ওখান থেকে রেডিয়েশন গিয়ে ক্যান্সার সেলগুলোকে ডিস্ট্রয় করে। সো প্রস্টেট ক্যান্সারের অনেক আধুনিক চিকিৎসা আছে, এটা কমপ্লিটলি কন্ট্রোলে রাখা যায়। যদি এই ধরনের চিকিৎসা দেয়া হয় তাহলে কি রোগী সম্পূর্ণ সুস্থ হতে পারে বা ক্যান্সার মুক্ত হয়ে যেতে পারে? অবশ্যই পারে, যদি আর্লি স্টেজে ধরা যায়, অর্গান কনফাইন্ড থাকে, যে প্রস্টেটের যে ক্যাপসুল আছে তার মধ্যেই আছে, তাহলে কমপ্লিটলি কিওর করা যায়। সার্জারি করলে কমপ্লিটলি কিওর। যদি অর্গানের বাইরে চলে আসে, সার্জারি করা হওয়ার পরে যদি দেখি যে কোথাও অর্গানের বাইরে আসে, তখন ওই অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি প্লাস অন্যান্য মেডিসিন আছে সেগুলো। ইদানিংকালে অ্যাডভান্স প্রস্টেট ক্যান্সার যেগুলো অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে তার জন্য অনেক মেডিসিন বাজারে আসছে, অ্যাভিয়েটরন, এগুলো ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এবং খুব ভালো রেসপন্স করে। সো প্রস্টেট ক্যান্সারের ওয়াইড রেঞ্জ অফ ট্রিটমেন্ট আছে। এটা নিয়ে আমি বলবো যে যারা প্রস্টেট ক্যান্সারে সাফার করেছেন তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই। তো ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে জানতে চাই, অনেকগুলো আমরা থেরাপি বা আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির কথা জানলাম, আমাদের দেশে সবগুলো কি আসলে পাওয়া সম্ভব? আমাদের রোগীরা যেহেতু অনেকাংশেই গরিব থাকে বা তাদের সেই আর্থিক সামর্থ্য থাকে না, তো চিকিৎসা কোনগুলো আমাদের দেশের জন্য প্রযোজ্য এবং কোনগুলো আসলে আমাদের দেশে এখনো অ্যাভেলেবেল নেই, সে বিষয়টি একটু জানতে চাই। ইকোনমিক্যাল স্ট্যাটাসের দিক থেকে আমরা যদিও গরিব, এটা আসলে স্বীকার করতে হয়, কিন্তু ঔষধ শিল্পের দিক থেকে কিন্তু আমরা অনেক ধনী। জি, আমাদের দেশ থেকে এখন পৃথিবীর অনেক দেশে ঔষধ রপ্তানি হয়। এবং এই প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে স্যার যেটা বলছিলেন, শুধু রোবট ছাড়া আর যত আধুনিক চিকিৎসা আছে সবই বাংলাদেশে সম্ভব। জি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি, ব্রাকিথেরাপি সবই হয়। এবং রোবোটিক সার্জারিটা এখন হচ্ছে না, স্যাররা খুব তাড়াতাড়ি শুরু করবেন। আমরা আশা করছি যে এটা 6 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে বা তার আগেও হতে পারে, এবং হলে আমাদের রোগীদের খুবই উপকার হবে এটা। আর অন্যান্য যত চিকিৎসা আছে এবং চিকিৎসার যত কিছু লাগে ঔষধপত্র, তার সবই বাংলাদেশে অ্যাভেলেবল। জি, একটু আগে আমি বলছিলাম যে আসলে চিকিৎসার খরচ বাংলাদেশের মানুষের ইনকামের সাথে এই দেশের মানুষের ক্যান্সার চিকিৎসা আসলে যায় না। আপনি যদি গড় হিসাব করেন তাহলে এই সামর্থ্যটা ম্যাক্সিমাম মানুষেরই নেই। জি, ম্যাক্সিমাম মানুষেরই নেই। প্রথমে হয়তো 1 বার 2 বার বা 3 বার বা কয়েক মাস বা 2-3 বছর এটা কন্টিনিউ করতে পারে, এরপরে আসলে চিকিৎসাটা ওনারা আর কন্টিনিউ করতে পারে না। কারণ ইনকামের সাথে ঔষধের যে খরচ, এটি আসলে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। ডক্টরের খরচ কিন্তু কম। বিষয়টি এমন না যে সমস্ত টাকা ডক্টর নিচ্ছে, তা কিন্তু না। ডক্টরের খরচ খুবই কম। যেমন স্যার বলতে পারবেন যে অপারেশনে কত লাগে, আর আমরা বলতে পারবো যে হরমোন থেরাপি বা ইমিউনোথেরাপি অথবা ওই যে ট্র্যাডিশনালি যে গোসেরেলিন যে ইনজেকশনটা আমরা দিই বা এই জাতীয় যে হরমোন থেরাপিটা দেওয়া হয়, এই ওষুধের দাম এখন বোধহয় 7,000 বা 7,000-এর আশেপাশে আছে। তাহলে প্রতি মাসের খরচ এটা। একটা ডক্টরের কাছে গেলে ডক্টর পুশ করলে কত হয়? 500 টাকা, না 700 টাকা এমন। তাহলে ডক্টরের খরচ কিন্তু খুবই কম, কিন্তু ওষুধপত্রের খরচটা একটু আসলে বেশি। আমরা এই নিয়ে আরও জানবো, আমাদের আরেকটি বিরতি সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে কথা বলছি প্রোস্টেট ক্যান্সার নিয়ে। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা এবং বাংলাদেশে
ক্যান্সারের চিকিৎসা কতটুকু আছে সেই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে। তো আমরা যদি বলি যে একজন ক্যান্সার রোগী, তাকে রোগটি প্রথমে তার নির্ণয় করা হলো এবং তখনই দেখা যায় যে রোগী চলে যাচ্ছে দেশের বাইরে, যে এই দেশে হয়তো চিকিৎসা করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে, এরপর আর কি হতে পারে, আসলে কি যাওয়া উচিত বলে আপনি এখন মনে করেন? যদি এক কথায় উত্তর চান তাহলে আমি বলবো আসলে দেশের বাইরে যাওয়া উচিত নয়। সমস্ত চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে আছে। আমাদের একটা মাইন্ড সেট আপ থাকে যে দেশের বাইরে গেলে বোধহয় চিকিৎসাটা ভালো হবে, সে কারণে অনেকে এগিয়ে থাকেন। আবার আমরা যারা চিকিৎসক কিছু দায় আমাদের আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি মেডিকেল অনকোলজিস্ট। এই জায়গায় মাল্টিডিসিপ্লিনারি একটা টিম লাগে চিকিৎসা করতে। ইউরোলজিস্ট লাগবে মাস্ট, সাথে রেডিয়েশন অনকোলজিস্ট লাগবে, মেডিকেল অনকোলজিস্ট লাগবে, আর যদি ওনার কোনো কোমরবিডিটিস থাকে তাহলে সেই সাবজেক্টের স্পেশালিস্ট লাগবে চিকিৎসা করতে। আর দুঃখের বিষয় হলো যে আমাদের দেশে এই মাল্টিডিসিপ্লিনারি টিম বা মাল্টিডিসিপ্লিনারি যে সিস্টেম এটা আসলে ওয়েল ডেভেলপড না, যে কারণে মেডিকেল অনকোলজিস্টের কাছে যখন যান তখন মেডিকেল অনকোলজিস্ট তার মতো করে কথা বলেন, ইউরোলজিস্টের কাছে যখন যান তখন উনি তার মতো করে কথা বলেন, রেডিয়েশন অনকোলজিস্ট বা ক্যান্সার স্পেশালিস্ট অন্যান্য যারা আছে তাদের কাছে যখন যান তখন কিন্তু তারা তাদের মতো করে কথা বলেন। তিনটা কর্নার থেকে যখন রুগী কথা শুনে তখন রুগী আসলে এটাকে কনসাইজ করতে পারে না। ওনার কাছে তিন ধরনের ইনফরমেশন নিয়ে উনি ভুগতে থাকেন যে আসলে কি। এই ইনডিসিশনের কারণে আসলে অনেক ক্ষেত্রেই রুগীরা দেশের বাইরে গিয়ে থাকেন। তো আমরা যদি দেশকে ভালোবাসি আমাদের উচিত হবে এই সিস্টেমটা ডেভেলপ করা। রুগীর দোষ আসলে আমরা দিতে চাই না, কারণ হলো যে যে কেউ রুগী হইলে সে চাবে আরোগ্য লাভ করতে এবং দ্রুততম সময়ে। এটা আমাদের ভিতরে যখন এই মাল্টিডিসিপ্লিনারি সিস্টেমটা ডেভেলপ করবে তখন আশা করি যে একটা ডিসিশন আসবে এবং কনফিডেন্সের সাথে রুগী সেটাকে গ্রহণ করতে পারবে, তখন হয়তো আমরা বিদেশমুখিতা কমাইতে পারবো। ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চিকিৎসা নিলে হয়তো মুক্তি, না নিলে মুক্তি নেই, তাহলে আমরা প্রতিরোধ করতে পারি কি করে, সেই বিষয়টি একটু জানতে চাই সংক্ষেপে। প্রস্টেট ক্যান্সারের প্রতিরোধ করার জন্য প্রস্টেট ক্যান্সার ইটিওলজিতে যদি আমরা যাই, প্রথমে আমি বলছিলাম যে হিস্ট্রি নিতে হবে, যে ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, তার ফ্যামিলিতে কারো ব্রেস্ট ক্যান্সার আছে কিনা, তার ভাইয়ের বা বাবার প্রস্টেট ক্যান্সার ছিল কিনা। এটা থাকলে 40 থেকেই কেয়ারফুল হতে হবে যে তাকে ইয়ারলি একটা পিএসএ স্ক্রিনিং করতে হবে। যাদের হিস্ট্রি নাই ফ্যামিলি তাদেরও 50-এর পরে প্রতি বছর একবার করে পিএসএ এবং একজন ইউরোলজিস্ট রেকটাল এক্সামিনেশন করে কনফার্ম হবে যে তার কোনো প্রস্টেট ক্যান্সার আছে কিনা। ডায়েটারি ফ্যাক্টর যদি বলি, অনেক কিছু সাজেস্ট, প্রস্টেট ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারে দুনিয়ার সব থেকে বেশি রিসার্চ হয়, তো অনেক রিসার্চ হয়েছে, কোনো কিছু আসে নাই। তারপরেও স্মোকিং বন্ধ করতে হবে, হেলদি লাইফ লিড করতে হবে, অ্যান্টিঅক্সিডেন্টস, সেলিনিয়াম কন্টেইনিং খাবার যেগুলো থাকে বলা হয় অনেক সময় এগুলো প্রিভেন্ট করতে পারে। সো এরকম কিছু নিয়মকানুন মেনে চললে এবং সচেতন হলে আমি মনে করি যে আর্লি স্টেজে, প্রাথমিক স্টেজে ক্যান্সার ধরা সম্ভব এবং পুরাপুরি নিরাময় করা যায় এটাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে আমাদের দর্শকের উদ্দেশ্যে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, প্রোস্টেট ক্যান্সার এবং এর সচেতনতামূলক মাস, এই বিষয়ে একটু সংক্ষেপে জানতে চাই পরামর্শগুলো। আমি বলবো যে হেলদি লাইফ লিড করতে, অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। রেড মিট বা চর্বি জাতীয় অ্যানিমাল যে ফ্যাট আছে সেটা অ্যাভয়েড করতে হবে। বডিটাকে একটা আইডিয়াল ওয়েটের মধ্যে রাখতে হবে এবং বংশের যদি কোনো ক্যান্সারের হিস্ট্রি থাকে, যেই বছরে থাকবে তার 10 বছর আগের থেকে তাকে স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আমার দাদার যদি 60 বছর বয়সে হয়ে থাকে, আমার বাবার স্ক্রিনিং শুরু হবে 50 থেকে। দাদার যদি 50 বছরে প্রোস্টেট ক্যান্সার ডায়াগনোসিস হয়ে থাকে, তাহলে আমার বাবার স্ক্রিনিংটা হওয়া উচিত 40 বছর বয়স থেকে, 10 বছর আগে থেকে। স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করলে আর্লি রোগ ধরা পড়বে এবং আর্লি রোগ ধরতে পারলে এটাকে কিউর করা সম্ভব, অবশ্যই সম্ভব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।